নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। ৩৬তম বর্ষে ধর্মনগরবাসীকে একটু ভিন্ন স্বাদের শ্যামা পুজো উপহার দিতে চলেছে ধর্মনগর বয়েজ ক্লাব। সরকারি বিধিনিষেধ মেনেই সম্পন্ন হবে পুজোর কাজ, এমনটাই জানালেন ক্লাব উদ্যোক্তারা। আর মাত্র হাতে গোটা কয়েকদিন, তারপরে পূজিত হবেন মা কালী। তাই এই পুজোতে রাজ্যবাসীদের ভালো মণ্ডপ উপহার দিতে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। ধর্মনগর বয়েজ ক্লাবের এবারকার পুজো ৩৭তম বর্ষে পদার্পণ করল। করোনা অতিমারির কারণে তাদের এবারকার পুজো স্বল্প বাজেটের করা হচ্ছে। পুজোর বাজেটে রয়েছে ২.৫ লক্ষ টাকা। স্থানীয় শিল্পীদের দ্বারা তাদের এবারকার পুজো মণ্ডপ বাঁশ এবং তাঁতের উপর তৈরি হচ্ছে। ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর দিনগুলোতে সরকার নির্দেশিত সকল বিধিনিষেধ মেনেই তাদের পুজো সম্পন্ন করা হবে। পুজোর দিনগুলোতে মণ্ডপে আসা দর্শনার্থীদের জন্য মণ্ডপ উন্মুক্ত থাকবে। এছাড়াও মাস্ক এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। আমরা ধর্মনগর বয়েজ ক্লাব প্রত্যেকবারের ন্যায় এইবারও আমরা শক্তি আরাধনায় আমরা সবাই নিয়োজিত হয়েছি। আমাদের ধর্মনগর বয়েজ ক্লাব এইবারের পুজো আমাদের ৩৬তম বছর। আমরা লোকাল আমাদের এই ক্লাবের সদস্য দ্বারা নির্মিত আমরা মণ্ডপ নির্মাণ করছি। সেই মণ্ডপ বাঁশ দিয়ে, তাঁত দিয়ে এবং নারিকেলের সুতলি দ্বারা নির্মিত হচ্ছে। আমরা এইবার করোনা পরিস্থিতির কারণে আমরা নিজেরা যারা ক্লাব মেম্বাররা রয়েছি, নিজেদের উদ্যোগে আমরা নিজেদের মধ্যে এটা মেম্বারশিপও নয় আর মেম্বারশিপও বলা যায়, নিজেদের উদ্যোগে যে যার ক্ষমতা অনুযায়ী আমরা চাঁদা দিয়ে আমরা সেই মণ্ডপ নির্মাণ করছি। করোনা পরিস্থিতির কারণে আমরা সব দিক দিয়ে নজর রেখেই আমাদের ওপেন প্যান্ডেল, বাজেটও স্বল্প। অন্যান্য বছর আমাদের যে বাজেট থাকে তা থেকে আমরা প্রায় 3 গুণ কমিয়ে এবার ২.৫ লক্ষ টাকার ভিতরে আমরা বাজেট নিয়ে আমরা পুজো করছি। আমরা সরকারি যে বিধি নির্দেশ, আইন সব কিছু মেনে আমরা স্যানিটাইজার, মাস্ক, দূরত্ব, আমাদের ক্লাবের যারা সদস্যরা রয়েছেন ওনারা ভলেন্টিয়ার হিসাবে থাকবেন পুজোর এই 3 দিন। ওনারা ডিস্টেন্স বজায় রাখবেন, যেভাবে মণ্ডপের ভিতরে যে কোনোভাবে ভিড় না হতে পারে। আমরা সোশ্যাল দূরত্ব সব কিছু স্যানিটাইজ ব্যবহার করে সবাইকে মণ্ডপে প্রবেশ করতে দেব। সর্বদিকে লক্ষ্য রেখে আমরা আশা করি আনন্দে এই 3টা দিন ধর্মনগরবাসী তথা আমাদের পুজোকে উপভোগ করতে আগরতলা থেকে, আসাম থেকে সবাই আসেন, সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। প্রশাসনিক নির্দেশিকা মেনে কালী পুজোর আয়োজন করল ধর্মনগর ওয়াইএমএসি ক্লাব। মণ্ডপে আসা দর্শনার্থীদের জন্য থাকবে মাস্ক এবং স্যানিটাইজিং এর ব্যবস্থা। পাশাপাশি ক্লাব উদ্যোক্তাদের পক্ষ থেকে করা হবে রক্তদান শিবির এবং গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। করোনা সংক্রান্ত সরকারি সকল বিধিনিষেধ মেনেই এবারের ধর্মনগরের ওয়াইএমএসি ক্লাবের পুজো উদ্যোক্তারা কালী পুজোর আয়োজন করলেন। ধর্মনগর মহকুমার বিবিআই ময়দানে মণ্ডপ তৈরি করা হচ্ছে। যেহেতু সরকারি নির্দেশিকা রয়েছে মণ্ডপ উন্মুক্ত রাখতে হবে, তাই ক্লাব উদ্যোক্তারা এবারকার তাদের মণ্ডপে সেইভাবেই তৈরি করছেন। মণ্ডপ তৈরি করছেন রাজ্যের আগরতলার শিল্পীরা এবং প্রতিমা শিল্পী হচ্ছেন স্থানীয়। তাদের এবারকার পুজোর বাজেট মোট 4 লক্ষ টাকা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর দিনগুলোতে মণ্ডপে আসা দর্শনার্থীদের জন্য মাস্ক এবং স্যানিটাইজিং এর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পুজোকে সামনে রেখে ক্লাব গৃহে রক্তদান শিবির এবং গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। কালী পুজো করছি আর সরকারের বিধিনিষেধ মেনে, যেহেতু কোভিড-19 সরকারের বিধিনিষেধ মেনে আমরা পুজো করছি। আর আমাদের পুজো প্যান্ডেল পুরো উন্মুক্ত থাকবে। আর আমরা এই বছরে কোভিড-19-এর জন্য আমরা স্যানিটাইজেশনের ব্যবস্থা রেখেছি। আর যারা মাস্ক পরে আসবে না ওদেরকে আমরা মাস্ক দেব। আর এছাড়া আমরা ক্লাবের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করব আর গরিব দুস্থদেরকে আমরা বস্ত্র বিতরণ করব। এটা ক্লাবের মধ্যেই হবে। আর প্রসাদের ব্যবস্থা তো আছেই জনসাধারণের জন্য, ওরা এসে এখান থেকে গ্রহণ। আপনাদের এবার পুজোর বাজেট কত? আমাদের এবার পুজো যেহেতু কোভিড-19 তাই বাজেট অনেক কমিয়ে
4 লক্ষ টাকার বাজেট ধার্য করা হয়েছে আর কি। আর আমরা কোনো চাঁদা কালেকশন করছি না, আমরা সব মেম্বারশিপ দিয়েই আমরা পুজো করব। আচ্ছা, আপনাদের মানে মণ্ডপ তৈরি করছে যিনি, আমাদের মণ্ডপ আগরতলা থেকে মণ্ডপ তৈরি করছে আগরতলারই শিল্পী, আর মূর্তি তৈরি করছে কালিদাস আচার্য, স্থানীয় শিল্পী। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল সম্পর্কে কৃষকদের সচেতন করতে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নারায়ণ সিনহা, ভিএলডব্লিউ সঞ্জয় ভট্টাচার্য সহ অনেকেই। দেশের কৃষক এবং কৃষির কল্যাণে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সংসদে নতুন কৃষি বিল 2020 উত্থাপিত করে সংসদের 2 কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় নতুন 3টি কৃষি বিল 2020 সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় এবং 24 সেপ্টেম্বর 2020 দেশের মহামান্য রাষ্ট্রপতি কৃষি বিলে সম্মতি প্রকাশ করেন, স্বাক্ষর করেন, যার পর সেই কৃষি বিল আইনে পরিণত হয়। কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি দেশের বিভিন্ন প্রান্তে এই কৃষি বিল নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, যার ফলে দেশের তথা রাজ্যের সাধারণ কৃষকরা অনেকটাই বিভ্রান্তিতে পড়েছিলেন সেই কৃষি বিল নিয়ে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের প্রতিটি কৃষি মহকুমা অন্তর্গত প্রতিটি পঞ্চায়েত কিংবা পুর পরিষদ বা নগর পঞ্চায়েত এলাকায় কৃষকদের সেই 3টি নতুন কৃষি বিল সম্পর্কে আরো বেশি সচেতন করার লক্ষ্যে এক অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে, যেক্ষেত্রে কৃষি দপ্তরের মাধ্যমে প্রতিটি পঞ্চায়েতের কৃষকদের অনলাইনে কৃষি বিল সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। যেসব প্রত্যন্ত গ্রামাঞ্চলে কৃষকদের মোবাইল কম কিংবা ইন্টারনেট পরিষেবা কিছুটা দুর্বল, সেক্ষেত্রে কৃষি দপ্তরের মাধ্যমে পঞ্চায়েতগুলোতে সভা আকারে কৃষকদের নিয়ে বসে তাদেরকে সেই কৃষি বিল সম্পর্কে অবহিত করা হচ্ছে। তার অঙ্গ হিসাবে ঊনকোটি জেলার গৌরনগর কৃষি মহকুমার অন্তর্গত প্রতিটি পঞ্চায়েতে এই ধরনের কৃষকদের নিয়ে অনলাইনে কিংবা অফলাইনে সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল 11 ঘটিকায় এই ধরনের কৃষকদের নিয়ে কৃষি বিল সম্পর্কে তাদেরকে সচেতন করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় গৌরনগর কৃষি মহকুমার অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। এই সভায় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের কর্মীরা তথা অত্র অঞ্চলের ভিএলডব্লিউ সঞ্জয় ভট্টাচার্য, উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নারায়ণ সিনহা, ঊনকোটি জেলা পরিষদের সদস্য জামশেদ আলী, শ্রীনাথপুর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ইউনুস আলী, সিরাজ মিয়া, শ্রীনাথপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব সহ অন্যান্যরা। এদিনের সভাতে কৃষি বিল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিনহা। কৃষি বিলটার মানে কিছু সংখ্যক মানুষের সমর্থন করছে এবং কিছু সংখ্যক মানুষের এর বিরোধিতাও করেছেন, কিন্তু বাস্তবে এই কৃষি বিলটা কৃষকদের জন্য খুব ভালো এবং কার্যকারী এবং কৃষকদের অর্থনৈতিক দ্বিগুণ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষি বিলটা উত্থাপন করেছেন, সেই কৃষি বিলটা যেমন আগে আমাদের কৃষি বিলের মধ্যে সিস্টেম ছিল আড়ত সিস্টেম, যেটা মান্ডি সিস্টেম, যেটা মান্ডি সিস্টেমটা উঠাইয়া এখন করছে কিটা ডাইরেক্ট। এখন কৃষক নিজের যে ফসল সেটা নিজ দায়িত্বে সে বিক্রি করতে পারবে যেখানে সেখানে। এখানে কোনো দালালি বা আড়ত বা এইগুলো সিস্টেম নাই, যে কোনো দালাল বা যার কাছে সে বিক্রি করতে পারবে, কিন্তু এটার কোনো সরকারি আড়ত বা আপনার যেটা মান্ডি এই সিস্টেমটা উঠাইয়া দিছে। এই সভায় কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদত্ত নতুন 3টি কৃষি বিল 2020 সম্পর্কে বিস্তারিতভাবে কৃষক ভাইদের সামনে তথ্য সহ আলোচনা তুলে ধরেন কৃষি দপ্তরের কর্মী তথা ভিএলডব্লিউ সঞ্জয় ভট্টাচার্য। এদিনের সভায় গুরুত্বপূর্ণ আলোচনার নিরিখে কৃষক ভাইয়েরা কৃষি বিল সম্পর্কে আরো বেশি সচেতন হবেন বলে উপস্থিত সকলের অভিমত। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি দপ্তরের কর্মী সঞ্জয় ভট্টাচার্য, ঊনকোটি জেলা পরিষদের সদস্য জামশেদ আলী এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিনহা জানিয়েছেন, ইতিমধ্যেই আমাদের দেশের কৃষক এবং কৃষি কল্যাণমুখী কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে, কৃষির উন্নয়নের স্বার্থে আমাদের রাজ্যসভা এবং লোকসভাতে 2 কক্ষেই কৃষকদের জন্য নতুন কৃষি বিল 2020 প্রেরিত হয়েছিল, যা পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভায় গত 24 সেপ্টেম্বর 2020। দেশের মহামান্য রাষ্ট্রপতি সেই কৃষি বিলে উনার অনুমোদন দিয়েছেন, যা অনুমোদন পাওয়ার পর আইনে পরিণত হয়েছে। সেই নিরিখে
বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমাদের কৃষক ভাইয়েরা যাতে করে সেই কৃষি বিল সম্পর্কে আরও বেশি পরিমাণে সচেতন হতে পারেন, অবগত হতে পারেন, তার জন্যে আমাদের রাজ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ইতিমধ্যেই একটি প্রোগ্রাম হাতে নিয়েছিল। অনলাইনে আমাদের প্রতিটি কৃষি মহকুমার অন্তর্গত যতগুলো পঞ্চায়েত রয়েছে সকল পঞ্চায়েতের কৃষক ভাইয়েদের সে বিষয়ে অবগত করানো। সেই নিরিখে আমরা ইতিমধ্যেই গৌরনগর কৃষি মহকুমার অন্তর্গত যতগুলো পঞ্চায়েত রয়েছে সব পঞ্চায়েতেই আমরা এই ধরনের প্রোগ্রাম করছি। আজকে শ্রীনাথপুরে ছিল, আমরা প্রথমে অনলাইনে করেছি। অনলাইনে করবার পরও অনেকে অনলাইনে সেই বিষয়টি ভালোভাবে বুঝতে পারেননি বা এখানে ইন্টারনেটেরও বিভিন্ন সমস্যা থাকায় আমরা বিস্তারিতভাবে সকলকে সেই বিষয়টি অবগত করানোর জন্যে অফলাইনে আমরা সেই বিষয়টা নিয়ে এখানে সবার মধ্য দিয়ে আলোচনা করেছি। সবাই সকলেই বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে করোনার সমস্ত নিয়মাবিধি মেনে সবাই উপস্থিত ছিলেন এবং শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের আজকের এই সভা আমাদের সফল। সেখানে অসংখ্য পরিমাণে আমাদের কৃষক বন্ধুরা উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদত্ত 3টি কৃষি বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে শুনেছেন এবং আমাদের কৃষি দপ্তরের দৃঢ় বিশ্বাস আমাদের এই প্রোগ্রামের পর কৃষকরা আরও বেশি কৃষি কাজে মনোযোগ দেবেন এবং কৃষি বিল সম্পর্কে আরও বেশি সচেতন হবেন। এই প্রোগ্রামটা নতুন যে কৃষি বিল বর্তমানে ভারতবর্ষে যেটা অনুমোদন পেয়েছে, এই কৃষি বিলের উপরে কৃষি দপ্তর থেকে আমরা এর আগেও ছোট্ট একটি সভা করেছিলাম গতদিন এবং বেশি পরিমাণে জনগণকে নিয়ে যাতে মানুষ কৃষি বিল সম্পর্কে জানতে পারে, তাই কৃষি দপ্তরের এখানে যিনি দায়িত্বে আছেন ওনাদেরকে আমরা আহ্বান করেছি যে আমরা বড় আকারে বেশি করে লোক জড়ো করব। আপনারা এই কৃষি বিল সম্পর্কে অনেকেই জানে না যে আসল কৃষি বিলের মূল রহস্যটা কি। অনেকেই বিভিন্ন সময়ে কিছুদিন আগেও বিভিন্ন রাজনৈতিক দল এই কৃষি বিলটা গরিব মানুষের স্বার্থের বিপক্ষে এই ধরনের আলোচনা করেছে। তো আদৌ এই কৃষি বিলের মূল তত্ত্ব যাতে সাধারণ মানুষ কিছুটা জানতে পারে, বুঝতে পারে, তার জন্য কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের এই সভা এবং এই সভার আলোচনা থেকে আমরা মোটামুটি কৃষি বিল সম্পর্কে একটি ধারণা পেয়েছি। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সন্ধ্যা রাতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটল মধুপুর থানাধীন কৈয়াটেপা এলাকায়। থানায় মামলা, অভিযুক্ত সিপিআইএম কর্মী রুস্তম আলমের বিরুদ্ধে। ঘটনার সাথে সাথে অভিযুক্ত পলাতক। এ নিয়ে গোটা এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কৈয়াটেপা এলাকায় 7 নং ওয়ার্ডের 4 নং বুথের 2 সন্তানের জননী জনৈক গৃহবধূ সন্ধ্যা 7টা নাগাদ নিজ বাড়ি থেকে একটু দূরে গিয়ে তার একটি গরু খুঁজতে যান, কিন্তু সে সময় গরুটি না পেয়ে নিজ বাড়িতে ফিরে আসার সময় অন্ধকারে সেই গৃহবধূকে ঝাপটে ধরে ওই এলাকার সিপিআইএম নেতা তথা কুখ্যাত পাচারকারী খুনি। বর্তমানে তার সম্পর্কে থানায় খুনের মামলা রয়েছে। সেই অভিযুক্ত রুস্তম আলম মহিলাকে অন্ধকারে ঝাপটে ধরে একটা সময় তার হাতে এবং পায়ে মুখে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, তার শরীরের কাপড় ছিঁড়ে ফেলে মাথায় প্রচণ্ড আঘাত করে পরবর্তী সময়ে মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সেই 2 সন্তানের জননী চিৎকার শুরু করলে এলাকার জনগণ ছুটে আসেন। পরবর্তী সময়ে অভিযুক্ত রুস্তম আলম সেখান থেকে পালিয়ে যায়। এলাকার জনগণ সেই মহিলাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান। রাত 11টা নাগাদ থানায় মামলা করলে পুলিশ সেখানে ছুটে যায়। সাংবাদিকরা খবর পেয়ে সেই মহিলার বাড়িতে ছুটে যান কৈয়াটেপা সীমান্ত এলাকায়। সেই মহিলার জবানবন্দি নিয়ে আসেন। এদিকে মধুপুর থানার পক্ষ থেকে পুলিশ সেই মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে মাঠে নেমেছে। এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে কিনা, নাকি অন্য কয়েকটি মামলার মতো তা চাপা পড়ে যায়। এদিকে জানা যায় রুস্তম আলম সিপিআইএম ক্ষমতা থাকাকালীন এলাকার মধ্যে বিভিন্ন পাচার বাণিজ্য, নেশা কারবারি, চোরা কারবারি, খুনে অভিযুক্ত রয়েছে। যদিও বাম আমলে সবগুলি পার পেয়ে যায়। এখন দেখার বিষয় রাম আমলে এই অসহায় মহিলাকে বলাৎকারের চেষ্টায় পুলিশ কি ভূমিকা নেয় কিংবা গ্রেপ্তার করে কিনা, সেদিকে তাকিয়ে আছেন জনগণ। যদিও সেই 2 সন্তানের জননীর পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি তুলেছে রুস্তম আলমের বিরুদ্ধে। আমি এদিকে গরু লেগে গেছিলাম, যাওয়ার পরে আওয়ার পথে রুস্তম আলম নেতা, আগের সিপিএম এর নেতা ছিল, হ্যাঁ আমারে এদিকে রাস্তার ভিতরে ফালাইয়া জোরজবরদস্ত কইরা ইয়া করছিল, আমার মায়েরা দইরা
তারপরে ইয়া করছে, টানা হাসরা করে নিতে লইছিল, আবার আমার মাইরা ইয়া করছে। তারপরে আমার সব মানুষ আয়ে আমি চিল্লাপাল্লা করানোর পরে আমার উদ্ধার করে। আপনার কি করছে হ্যাঁ? হ্যাঁ, অনেক কিছু করানোর চেষ্টা করছে, আমি ইয়া চিল্লাপাল্লা করছি আর ইয়া করতে পারছে না। আপনাদের কি নিছে? আমার আমার কানের জিনিস নিচ্ছে, গলার হার আসলো একটা, সবসময় আমি পরি এই জিনিস, আমার বাবার বাড়ি থেকে দিছিল। আচ্ছা, আপনার কোন জায়গায় আঘাত করছে কোনো? আমার হাতের ভিতরে ফিডার দিছে, কোমরও ফিডার দিছে, মাথার ভিতরেও ফুলে রয়েছে, মাথা তো ফিডা দিছে, তারপরে হাতের ভিতরে পায়ের ভিতরে ফিডা পড়ছে। মারার কারণটা কিটা? আমার লোকে খারাপ কাজ করানোর উদ্দেশ্য নিয়ে এসে যে আমার মারছে। মানে আপনি রাজি হয়েছেন দেখে এমন হইতে না? না, আমি ইয়া করছি না, রাজি হয়েছি না। মানে রাজি না হতে মারছে নাকি? মারছে। কোন কোন জায়গায় মারছে আপনার? হাতের ভিতরে মারছে, গলার ভিতরে মারছে, মাথার ভিতরে মারছে। রুস্তম আলী বাড়ি কোন জায়গা? কোয়াডাপা। কোন থানা মামলা হয়েছে? হ্যাঁ। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোটা রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, খুন, ধর্ষণ, রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত, উন্নয়ন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। কাঞ্চনপুর টাউন হলে অনুষ্ঠিত সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা এবং জিএমপির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বিন্দুরাম রিয়াংয়ের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া। সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা এবং জিএমপির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য তথা প্রাক্তন বিধায়ক বিন্দুরাম রিয়াংয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হল কাঞ্চনপুর টাউন হলে। মঙ্গলবার সিপিআইএম কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে কাঞ্চনপুর টাউন হলে সরকারি বিধিনিষেধ মেনে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রয়াত বিন্দুরাম রিয়াংয়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় নেতৃত্ব সহ পরিবারের লোকেরা। এদিনের স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন মনীন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম কাঞ্চনপুর মহকুমা কমিটির সম্পাদক বিন্দুরাম রিয়াংয়ের সহোদর ভাই দেবমালী রিয়াং, ললিত দেবনাথ, অমিতাভ দত্ত সহ অনেকেই। স্মৃতিচারণ করতে গিয়ে নরেশ জমাতিয়া বলেন, বিন্দুরাম রিয়াংকে আমরা যখন হারালাম তখন দেশ গভীর সংকটে, আমাদের রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, খুন, ধর্ষণ, রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত, উন্নয়ন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। সারা দেশ এবং রাজ্যের সাথে কাঞ্চনপুর মহকুমা জুড়েও জাতের নামে, সম্প্রদায়ের নামে, ধর্মের নামে উপজাতি ঐক্য এবং সংহতি বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। মানুষ, বহু সম্পদশালী মানুষ মারা যান, দেখবেন তাদের কথা মানুষ সেরকম মনে রাখে না, কিন্তু যারা মানুষের জন্য কাজ করে যান, বিশেষ করে আমাদের যে নীতি আদর্শ, একটা শোষণমুক্ত সমাজ গঠনে সেই কাজে যারা আত্মনিয়োগ করেছেন তাদের আমরা মনে রাখি, তারা আমাদের মাঝে বেঁচে থাকে, তাদের জীবন সার্থক আমি মনে করি। এবং আজকে বিন্দুরাম দার প্রতি শ্রদ্ধা জানাতে এসে আমরা মনে করি যে তখনই আমাদের এই আশাটা সার্থক হবে যদি আমরা বিন্দুরাম দা যে রকমের লক্ষ্য আদর্শ নিয়ে কাজ করে গেছেন সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদের তৈরি করতে পারি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ 40 বছর রাজ্যের শ্রমিক অংশের মানুষ শুধু আন্দোলনই করেছে, সংগ্রামের ফল শূন্যের কোঠায়। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হবার পর শ্রমিকদের স্বার্থে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের শোষণ বন্ধ হয়েছে। মঙ্গলবার আগরতলা টাউন হলে দত্তপন্ত ঠেংরি জন্ম শতাব্দী সমারোহ সমিতি ত্রিপুরা প্রদেশ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে
এমনভাবে বক্তব্য রাখলেন বর্তমান সরকারের সাফাই গাইলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পূর্বে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কোথাকার সামাজিক ব্যক্তি। দীর্ঘ 40 বছর রাজ্যের শ্রমিক অংশের মানুষ শুধু আন্দোলন করেছে, আর সংগ্রামের ফল কি হয়েছে? কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কাউকে আন্দোলন করতে হয়নি। সপ্তম পে স্কেলে বেতন দেয়া হয়েছে। শ্রমিকরা আন্দোলন করলে টেবিলে বসে কলমের মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে। বর্তমানে টমটম চালকদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। 2014 সালে শ্রমিকদের জন্য এই আইন চালু করবার জন্য কথা থাকলেও তৎকালীন রাজ্য সরকার তা করেনি। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর টমটম চালকদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে টমটম চালক কোনো রকম দুর্ঘটনা ঘটালে 15 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা পেতে পারে সেই টমটম চালকের পরিবার। এটা হলো ত্রিপুরা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। শ্রমিকরা স্বাধীনতা ফিরে পেয়েছে, দলের শোষণ বন্ধ হয়েছে। মঙ্গলবার আগরতলা টাউন হলে দত্তপন্থ ঠেংরি জনশতাব্দী সমারোহ সমিতি ত্রিপুরা প্রদেশ আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতীয় মজদুর সংঘ আর দত্তপন্থ ঠেংরি একই অর্থ বোঝা যায়। বিভিন্ন প্রতিভা ধনী ব্যক্তি ছিলেন দত্তপন্থ ঠেংরি। সংগঠনে ওনার সম্পর্কে জ্ঞান পারলে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়বে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং সর্বাঙ্গীন বিকাশ হবে। এর মধ্যে কিছু অংশের শ্রমিক বুঝতে পারবে পূর্বের বিচারধারা এবং আন্দোলন সম্পূর্ণ ভুল ছিল। বর্তমান সরকার দত্তপন্থ ঠেংরি দিশায় কাজ করে চলেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি নিজের উদাহরণ স্বরূপ বলতে গিয়ে বলেন, সম্প্রতি তিনি যেসব গ্রামে উন্নয়নের স্বার্থে গিয়েছিলেন সেই সব গ্রামে যেসব ত্রুটি রয়েছে তার সমাধান হয়েছে কিনা তা দেখতে পুনরায় 1 মাস পর গ্রামে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু পূর্বের সরকার জনগণের স্বার্থে সেই দিশায় কাজ করেনি। হঠাৎ সরকার গণতন্ত্রের গতেও বিশ্বাসী নয়। পূর্বের বাম সরকার এক নায়কত্বের সরকার চালিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। भारतीय मजदूर संघ और दत्तपंथ ठेंगी से एक ही अर्थ बोझाय। आज के ठेंगी जी हमारे मध्य नहीं, 84 বছর বয়সে আমাদেরকে ত্যাগ করে স্বর্গবাসে হয়েছে। কিন্তু আসলে কি মনে হয় যে ঠেঙ্গেজি আমাদেরকে ছেড়ে দিয়েছে? বিএমএস এর মধ্য দিয়ে, ওনার কর্মযোগী মানসিকতার মধ্যে দিয়ে আজও শুধু ভারতের দুনিয়াতে উনি জীবিত রয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার দুপুর 2:40 রাজ্যে এসে পৌঁছল শহীদ জওয়ান সুদীপ সরকারের কফিনবন্দি দেহ। শহীদ জওয়ানের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 5 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর 2:40 বিমানে রাজ্যে এসে পৌঁছল শহীদ সুদীপের কফিনবন্দি দেহ। বিমানবন্দরে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানানো হয়। পরে নিয়ে আসা হয় সুদীপের কফিনবন্দি দেহ নিজ বাড়িতে। সেখানে পরিজনদের অশ্রুতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। ধলেশ্বর স্থিত তার বাড়িতে কফিনবন্দি দেহ এনে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকল সদস্যরা। স্ত্রী এবং 2 কন্যা রয়েছে তার। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধা মা। পুত্রের কফিনবন্দি দেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন বৃদ্ধা মা। মুখ্যমন্ত্রী সুদীপের বাড়িতে উপস্থিত হয়ে শহীদ বীর সুদীপ সরকারের আত্মার সদ্গতি কামনা করেন। 5 লক্ষ টাকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরিপত্র মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় বীর শহীদ জওয়ান সুদীপ সরকারের। मैं बहुत दुखी हूँ और अपना नौजवान मेरा एक देशभक्त नागरिक चले गए और मैंने उनका जो हिस्ट्री मैंने सुना किस तरीके से बीएसएफ में गए, उनके
जो भाई है किसी एक चैनल में इंटरव्यू दे रहा था, उसमें कैसे बताया जो मैंने TSR में चला गया, उसके बाद वो अपने आप जाके BSF में अपना माप जोक दे दिया, उसके बाद चले गए, आज देश के लिए शहीद हो गए। मैं उसके आत्मा के प्रति वो कामना करता हूँ, साथ ही साथ परिवार के प्रति संवेदना, विशेष करके उनके पत्नी जो है और छोटे छोटे बच्चे हैं, इनको कैसे जीवन में आगे लाया जा सकता है, उस बारे में हम लोग सब मिलकर सोचेंगे। साथ ही साथ राज्य सरकार की तरफ से नहीं, अभी जो CM रिलीफ फंड से 5 लाख रुपए का चेक हम कल भेज देंगे। बाकी उनका क्या क्या हो सकता है, उनके जो रिलेटिव से इनके साथ मेरे जो सेक्रेटरियल ऑफिसर से बातचीत करेंगे। BSF की तरफ से जो भी सुविधा वगैरह जो भी और राज्य सरकार से क्या कर सकते हैं। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। সংবাদ মাধ্যমের কার্যকরী কমিটি নির্বাচনে জয়ী হয়েছেন দুই প্যানেলের অনেকেই। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রেস ক্লাবের সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির কনভেনার সেবক ভট্টাচার্য। চতুর্থ স্তম্ভের কার্যকরী কমিটির নির্বাচনে জয়ী হয়েছেন দুই প্যানেলেরই অনেকজন। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসাহ পরিলক্ষিত হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির কনভেনার সেবক ভট্টাচার্য। প্রেস ক্লাবের সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সাংবাদিকদের স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবার উদ্যোগ গ্রহণ করেছে ফোরাম, এমনটাই জানিয়েছেন তিনি আরও জানান আগামী দিনের সাংবাদিকদের সঙ্গে কাজ করবে ফোরাম। পাশাপাশি আগরতলা প্রেস ক্লাব যাতে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে পারে সেদিকে একান্ত প্রচেষ্টা চালিয়ে যাবে ফোরাম। উনি জয়লাভ করতে পারেননি, কিন্তু আমরা আমাদের কাজকর্মগুলোতে ওনাকেও চাই। যারা জয়ী হতে পারেননি, আমাদের পক্ষের, আমাদের প্যানেলের প্রার্থী, আমাদের প্রতিপক্ষ প্যানেলের প্রার্থী, আমরা সবাইকে চাই। প্রেস ক্লাবকে জাতীয় মানে নিয়ে যাওয়ার জন্য সবার অংশগ্রহণ দরকার। আমরা সবাইকে চাইছি প্রেস ক্লাবের উন্নয়নের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা অ্যাভেলেবল লিডারশিপদের উপস্থিতিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে নিয়ে মিটিং করার সুযোগ হয়নি। অ্যাভেলেবল লিডারশিপ যারা ছিলেন তাদের উপস্থিতিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নির্বাচনী ইস্তাহারে প্রথম যে পয়েন্টটা ছিল, কর্মরত সকল সাংবাদিকদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে। এই বিষয়টা নিয়ে আমরা অতি সত্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আপিল করব রাজ্যের কর্মরত সাংবাদিক যারা রয়েছেন তাদের স্বাস্থ্য বীমাটা যাতে অতি সত্বর আমরা করে দিতে পারি, এরকম একটা দাবি নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে যাব। আগরতলা প্রেস ক্লাব থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কর্মবিরতির মাধ্যমে আন্দোলনে নামলো শান্তিরবাজার মহকুমাধীন সাঁচিরামবাড়ি TFDPC অফিসের শ্রমিকরা। 5 দফা দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন বলে জানা যায়। সাঁচিরামবাড়ি TFDPC অফিস কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির মাধ্যমে আন্দোলনে নামলো শ্রমিকরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ির সাঁচিরামবাড়ি TFDPC অফিসে 3টি কার্যালয়ের শ্রমিকরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে নামেন। শ্রমিকরা মূলত 5টি দাবি নিয়ে তাদের এই আন্দোলন সংগঠিত করে। আন্দোলনের মাধ্যমে ওনারা স্লোগানের মধ্য দিয়ে ওনাদের দাবিগুলি জনসমক্ষে তুলে ধরেন। মঙ্গলবার এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কথা সংবাদ মাধ্যমকে জানান শ্রমিকরা। এখন দেখবার বিষয় শ্রমিকদের দাবি পূরণে দপ্তর কি প্রকার ভূমিকা পালন করে। আমাদের কর্মসূচি হয়েছে 1983-তে যে আইন চালু করছে, এই চালুটা যেহেতু আগে যে আইনটা ছিল, এই আইনটা আমরা পাওয়ার জন্য আমরা এইখানে সংগঠনে বসছি। এখন যে আইন করছে তারা,
2017-18 যেই একটা প্রপোজাল লেখি গেছে, এই প্রপোজালটা আমরা মানি না। আগে যে প্রপোজালটা আছে ওই প্রপোজালটা আমরা যেহেতু পাই এবং শ্রমিকের সুখ সুবিধা যখন ওই জিনিসটা পাই, এই কারণে আমরা আজকে এখানে সবাই মিলিত হইয়া ধর্মঘট করার জন্য বইতেছি। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সম্পূর্ণ হলো আইএনপিটির কাঞ্চনপুর বিভাগীয় সম্মেলন। 31 জনকে নিয়ে গঠিত হয় পূর্ণাঙ্গ কমিটি। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব বিজয় কুমার রাঙ্খল সহ অন্যান্যরা। মঙ্গলবার 10 নভেম্বর 2020 সকাল 11টায় উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে আইএনপিটির বিভাগীয় কমিটির ডাকে 10টা লক্ষ্মীপুর বিবিসি বাজার ময়দানে আইএনপিটির বিভাগীয় কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের মধ্য দিয়ে 31 সদস্যের পূর্ণ কমিটি গঠন করা হয় এবং সম্মেলনের মারফত সভাপতি কুণাল চন্দ্র রিয়াং এবং সম্পাদক সিদং রিয়াংকে নির্বাচিত করা হয়। এই সম্মেলনে কোভিড-19 নির্দেশিকাকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্মেলনের কাজ করা হয়েছে। 150 জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন মঙ্গলবারের এই সম্মেলনে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিজয় কুমার রাঙ্খল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগদীশ দেববর্মা। এই সম্মেলন থেকে তারা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আওয়াজ তুলেন আগামী এডিসি নির্বাচনে এডিসি দখল করবার এবং জোরদার করে প্রচার শুরু করবার জন্য বিভাগীয় কমিটির সদস্যদের আহ্বান জানান নেতৃত্বরা। সিনিয়র মোস্ট সহ সাধারণ সম্পাদক বরঙ্গনা লতীশ ত্রিপুরা, সিডব্লিউসি মেম্বার শিকলা নেতা কুশলায় রিয়া, তিনি আইএনপিটি শিকলা মাথা आईवाईएफटी केंद्रीय कमिटी में एसजीएस कमलासरा विलेज कमिटी में चेयरमैन तीन शिकला नेता ताको कुसु प्रेमलाल मौसम। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফেসবুকে আলাপ, তারপর প্রেম। একটা সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক প্রেমিক যুগল, কিন্তু বিয়ের পর ভালোবাসার মোহ কেটে যেতেই মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু হয় গৃহবধূর ওপর। অবশেষে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসলেন নির্যাতিতা গৃহবধূ। ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলাপ, সেখান থেকেই প্রেম, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর বউকে বাড়িতে থাকতে দিতে চাইছে না স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনেরা। দীর্ঘদিন আবেদন অনুরোধ করেও হয়নি ঠাঁই। অবশেষে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসল সেই নির্যাতিতা গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ভালুকাগামী রাজ্য সড়কে। ধর্নার ফলে অবরুদ্ধ হয় রাজ্য সড়ক। গৃহবধূর ন্যায্য অধিকারের দাবিতে সোচ্চার এলাকাবাসীরাও। এদিকে অভিযুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা কেউ বাড়িতে নেই। চাঞ্চল্য গোটা এলাকায়। উল্লেখ্য 2.5 বছর আগে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরের নিবাসী আদিল মিয়ার ছেলে নাসির উদ্দিনের সঙ্গে বিয়ে হয় কালিয়াচক নিবাসী সাবিনাই খাতুনের। ফেসবুক থেকে পরিচয় হয়ে প্রেম, তারপর বিয়ে। বিয়ের আগে নাসির উদ্দিন সাবিনাকে কথা দেয় তারা যেহেতু বাবা মা নেই, বিয়ের পর স্বামী হিসেবে সাবিনার প্রতি সব দায়িত্ব পালন করবে। দুজনের সম্মতিতেই হয় বিয়ে, কিন্তু বিয়ের পর হঠাৎ করেই চিত্রটা পাল্টে যায়। সাবিনাকে ঘরে তুলতে অস্বীকার করে তার শ্বশুর শাশুড়ি। স্বামী নাসির উদ্দিনও পাল্টে যায়। 5 লক্ষ টাকা পণের দাবি করে, কিন্তু বাবা মা নেই। অনাথ সাবিনার পক্ষে এত টাকা দেয়া অসম্ভব ছিল। তাও প্রতিবেশীদের সাহায্যে 50,000 টাকা পণ দেয়, কিন্তু তারপরেও তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা তাকে বাড়িতে ঠাঁই দিতে অস্বীকার করে। সোমবার সাবিনা তার শ্বশুর বাড়ির লোকজনেদের কাছ থেকে মারধর খেয়ে বেরিয়ে আসে। অবশেষে মঙ্গলবার বাধ্য হয়ে নিরুপায় সাবিনা নিজের ন্যায্য অধিকারের দাবিতে হরিশ্চন্দ্রপুর ভালুকাগামী রাজ্য সড়কে ধর্নায় বসে।
সাবিনা জানায় বিয়ের পূর্বে অন্য কথা বলতো, কিন্তু বিয়ের পরই হঠাৎ করে সব পাল্টে যায়। টাকার জন্য চাপ দিতে থাকে, কিন্তু আমার বাবা মা ভাই কেউ নেই, আমার পক্ষে এতটা টাকা দেয়া অসম্ভব। কাল আমি শ্বশুর বাড়িতে এলে মেরে বের করে দেয় শাশুড়ি। আজ বাধ্য হয়ে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসলাম। আমি আমার অধিকার না পেলে এখানেই আত্মহত্যা করব। কথাগুলি বলতে বলতে কেঁদে ফেলে অসহায় সাবিনা। তার অধিকারের পক্ষে সওয়াল করে এলাকাবাসীরাও। হামিদুর রহমান নামে এক এলাকাবাসী বলেন, ছেলে নিজের পছন্দে বিয়ে করেছিল, বাবারও সম্মতি ছিল, কিন্তু পরে পণের দাবি করে বউকে ঘরে তুলতে অস্বীকার করে। মেয়েটার প্রতিবেশীরা পণস্বরূপ ওদের হাতে 50,000 টাকাও দিয়েছে, কিন্তু তাও ওরা ঘরে তুলেনি। আমরা গ্রামবাসীরা চাই ন্যায্য বিচার পাক সেই মেয়ে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোক গ্রামবাসীদের বিচার মানতে নারাজ। এদিকে ধর্নার ফলে রাস্তায় জ্যাম হয়ে যায়, আটকে যায় গাড়ি ঘোড়া। জ্যামে আটকে থাকা গাড়ির চালক বলেন, তুলসীহাট যাচ্ছিলাম, দৌলতপুর এসে জ্যামে আটকে গিয়েছি, 40 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। শুনলাম একজন শ্বশুর বাড়িতে ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসেছে, এখনো কোনো পুলিশ আসেনি। এদিকে ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় প্রশ্ন উঠছে নারী অধিকার এবং সুরক্ষা নিয়েও। যেভাবে প্রেম করে বিয়ের পরও পণের দাবিতে একজন অনাথ মেয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা, তার নিন্দায় সোচ্চার হয়েছে সকলেই। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় তাদের বাড়িতে তালা, কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাল আমি এসেছি আমার শ্বশুর বাড়ি, আমাকে কালকে আমার শাশুড়ি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, হাত পা ছেঁচড়ি। আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, কিন্তু আমার ওড়নাটা আমার গলায় চেপে দিয়েছিল, চেপে আমাকে বার করে দিল। আমি বের হচ্ছিলাম না, তবু জোর করে সবাই গ্রামের লোক দেখেছে আমাকে কেমন করে বার করেছে। কতদিন আগে বিয়ে করেছিলেন আপনি? বিয়ে করে 2.5 বছর হয়ে গেল। বলছি কি করে সম্পর্ক হয়েছে ওর সঙ্গে? ফেসবুকে পরিচিত হয়েছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম। তারপরে বিয়ের সময় কি কথা দিয়েছিলেন সেই ছেলে? আমি ওকে বিয়ে করতে চাইছিলাম না, কারণ ও আমার থেকে 1 বছরের ছোট। আমাকে বলেছিল যে আমি ছোট হলাম তো কি হলো, যেহেতু আমি নিজে থেকে তোমাকে আপন করে নিতে চাইছি তো কি হবে, তোমার মা বাবা কেউ নাই, তোমাকে কি তোমার পাড়া মানুষ কি কেউ কি দেখবে, কেউ কি কোনো সামাজিক তোমাকে কি এক থালা খেতে দিবে? তুমি যাকে বিয়ে করবে সে তোমাকে দিবে, ভাত খেতে দিবে বা সবই দেবে। তো তুমি যদি আমাকে বিয়ে করো আমি সব দেবো তোমাকে, এই বলে আমাকে বিয়ে করেছিল। এখন আমাকে কিচ্ছু দেয় না, আমাকে বাড়িতে থাকার মতো আশ্রয়ও দেয় না। কি করে এখন পরিবারের সদস্যরা মানছে না কেন আপনাকে? ওরা আমাদের কাছে টাকা চাইছিল বেশি করে। আমার শ্বশুর প্রথমে 5 লাখ বলেছিল, তারপরে শেষে আসলো যে 3.5 লাখ টাকা। তো 3.5 লাখ টাকা আমি কোথায় পাবো দিব ওদেরকে? আমার মা বাবা তো কেউ নেই। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।